হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি হচ্ছে সৌমিক মল্লিক, আর আজকে আমি আমার এই চ্যানেলে ফার্স্ট শুরু করছি মক টেস্ট সিরিজ, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। তো আজকে আমি ফার্স্ট সাবজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম রিগার্ডিং কেএমডিএনএ, আই হোপ অনেকেই দেখেছো, এবং সেখানে আমি বলেওছিলাম যে আমি এই মক টেস্ট সিরিজ স্টার্ট করব। সো এখানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ওপর আমি 30টা কোশ্চেন নিয়েছি, আর প্রতিটা কোশ্চেনের ওয়েটেজ হচ্ছে 1 মার্ক করে। তো মানে 30টা কোশ্চেন 30 মার্কস। তো রাইট হলে 1 নাম্বার, আর যদি ভুল হয় তাহলে হচ্ছে হাফ, মানে 0.5 করে মাইনাস হবে। তো সেটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, কারণ আমি একটা করে আমি কোশ্চেন বলবো, আমি অ্যান্সারগুলো আমি বলবো, তাই তোমরা একটু খাতায় নোট করে নেবে যে লাস্ট পর্যন্ত কার কি অপটেড মার্কস এলো। তার উপর বেস করে তোমরা বুঝতে পারবে যে এখন তোমরা বা এখন তোমাদের প্রিপারেশনটা কীরকম জায়গায় আছে। তো আমি কিছু বেসিক কোশ্চেন নিয়েছি, যেহেতু আজকে আমার এটা ফার্স্ট মক টেস্ট। তো সবার প্রথমে বলে রাখি, যদি তুমি 25 থেকে 30-এর মধ্যে পাও তাহলে ইউ আর ইন ভেরি গুড পজিশন। যদি তোমার অপটেড মার্কস হয় উইদিন 22 থেকে 25 তাহলে ইউ আর ইন গুড পজিশন। যদি তোমার অপটেড মার্কস হয় ইন বিটুইন 19 to 22, মানে 19 থেকে 22-এর মধ্যে থাকলে তাহলে ইউ আর ইন মডারেট পজিশন। আর যদি তোমার 13 থেকে 19-এর মধ্যে থাকে তাহলে ইউ আর ইন এভারেজ পজিশন। আর যদি লেস দেন 13 হয় ইউ আর ইন পোর পজিশন, ইউ হ্যাভ টু স্টাডি মোর। সো লেট স্টার্ট। তো ফার্স্ট মক টেস্ট অন স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্ট। সো তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ 0 দ্য মেটেরিয়াল ইজ সেড টু বি। অপশন হচ্ছে রিজিড, ইলাস্টিক, ফ্লেক্সিবল না প্লাস্টিক। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্লাস্টিক। কেন? কারণ বলেছে মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ 0। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি কি? কোনো একটা মেটেরিয়ালের ইলাস্টিসিটি ডিপেন্ড করে তার মডুলাস অফ ইলাস্টিসিটির ওপর। এবার প্লাস্টিক মেটেরিয়াল কি না, প্লাস্টিক মেটেরিয়াল আমি সেসব মেটেরিয়ালকে বলবো যে মেটেরিয়ালের ওপর আমি যখন লোড অ্যাপ্লাই করব তার মধ্যে স্ট্রেন হবে, মানে তার মধ্যে চেঞ্জ ইন শেপ হবে, বাট আফটার রিমুভাল অফ দ্য লোড ইট ডাজ নট রিগেন টু ইটস অরিজিনাল শেপ। আমি যখন কোনো একটা মেটেরিয়ালের ওপর লোড অ্যাপ্লাই করব তখন সে তার শেপটা চেঞ্জ করবে, বাট আমি যখন লোডটা রিমুভাল করে নেবো তখন সেই শেপটার কোনো আর পরিবর্তন হবে না, মানে সে তার আগের অবস্থায় ফিরে আসবে না। তো সে সমস্ত মেটেরিয়ালকে আমি কী বলবো না, বলবো প্লাস্টিক মেটেরিয়াল। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি 0 হবে অল টাইম ফর প্লাস্টিক মেটেরিয়াল। ক্লিয়ার? তো 1 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে প্লাস্টিক। ওকে, সো নাও কাম টু দ্য সেকেন্ড কোশ্চেন। মেটেরিয়ালস হ্যাভিং ইলংগেশন লেস দ্যান 5% আর কনসিডার্ড অ্যাজ ডাকটাইল, প্লাস্টিক, ব্রিটেল না বোথ এ অ্যান্ড বি। সো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ব্রিটেল। না, মেটেরিয়াল হ্যাভিং ইলংগেশন লেস দ্যান 5% সে সমস্ত মেটেরিয়ালকে আমি বলবো ব্রিটেল মেটেরিয়াল। তো যদি এখানে কোশ্চেনটা এরকম আসতো যে মেটেরিয়াল হ্যাভিং ইলংগেশন মোর দ্যান 5% সেক্ষেত্রে হতো ডাকটাইল। তাহলে সেকেন্ড কোশ্চেনের রাইট অ্যান্সার হবে হচ্ছে ব্রিটেল। ওকে, সো নাও কাম টু দ্য থার্ড কোশ্চেন। এ মেটেরিয়াল হ্যাজ আইডেন্টিক্যাল প্রপার্টিস ইন অল ডিরেকশন, ইট ইজ সেড টু বি হোমোজিনিয়াস, আইসোট্রপিক, ইলাস্টিক না অর্থোট্রপিক। সো দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইজ আইসোট্রপিক। কি বলেছে না, আইডেন্টিক্যাল প্রপার্টিস ইন অল ডিরেকশন। যখন একটা মেটেরিয়ালের আইডেন্টিক্যাল প্রপার্টিস তার সমস্ত ডিরেকশানে সেম থাকবে তখন সেই মেটেরিয়ালটাকে আমি সবসময় বলবো আইসোট্রপিক মেটেরিয়াল। বা এখানে যদি এরকম আসতো যে এই মেটেরিয়াল হ্যাভিং ইলাস্টিক প্রপার্টিস সেম ইন অল ডিরেকশন ইট ইজ সেড টু বি, সেক্ষেত্রে হতো আইসোট্রপিক। সো নাও কাম টু দ্য ফোর্থ কোশ্চেন। কাপ অ্যান্ড কোন টাইপ ফ্র্যাকচার অকুয়ার্স ইন দ্য কেস অফ কাস্ট আয়রন, রাউন্ড স্পেসিমেন অফ ডাকটাইল মেটাল, টাফ স্টিল না সফট ব্রাশ। সো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে রাউন্ড স্পেসিমেন অফ ডাকটাইল মেটাল। কারণ আমি যখন একটা কোনো ডাকটাইল মেটালের ওপর টেনসাইল স্ট্রেংথ টেস্ট করি সেখানে যেই ফেলিওরটা হয় সেখানে কাপ অ্যান্ড কোন টাইপ ফ্র্যাকচার হয় বা কাপ অ্যান্ড কোন টাইপ ফেলিওর হয়। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে কাপ অ্যান্ড কোন টাইপ ফ্র্যাকচার অকুয়ার্স ইন দ্য কেস অফ রাউন্ড স্পেসিমেন অফ ডাকটাইল মেটেরিয়াল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। So now come to the fifth question. If the value of Poisson ratio is 0, then it means the material is rigid, the material is perfectly plastic, there is no longitudinal strain in the material, the longitudinal strain in the material is infinite. তাহলে আমি যদি প্রথমে সি অপশানটা দেখি, সিতে বলেছে কি না দেয়ার ইজ নো লংগিটিউডিনাল স্ট্রেন ইন দ্য মেটেরিয়াল। তাহলে সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে পয়সন রেশিও মানে কি না, পয়সন রেশিওকে আমরা ডিনোট করি মিউ দিয়ে, আর পয়সন রেশিও হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন টু দ্য লিনিয়ার স্ট্রেন। আমি যদি কোনো একটা সার্কুলার মেটেরিয়ালের সেকশন নিই এবং সার্কুলার মেটেরিয়ালের উপর আমি যদি কোনো লোড অ্যাপ্লাই করি তাহলে ডায়ামিটার ওয়াইজ তার যে স্ট্রেন হবে, স্ট্রেন মানে কি না চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। তাহলে ডায়ামিটার ওয়াইজ আমার যেই স্ট্রেন হবে মানে চেঞ্জ ইন ডায়ামিটার ডিভাইড বাই অরিজিনাল ডায়ামিটার, সেটাকে আমি বলবো ল্যাটারাল স্ট্রেন। আর লিনিয়ার স্ট্রেন কোনটা না, লিনিয়ার স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই দ্য অরিজিনাল লেন্থ।
ক্লিয়ার? তাহলে পয়সন রেশিও সমান হচ্ছে, আমি তাহলে জানি না, ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। তাহলে এখানে আমাকে যে সিএতে আমাকে যে অপশনটা দিয়েছে যে দেয়ার ইজ নো লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইন দ্য মেটেরিয়াল, তো আমার যদি ওপরে ল্যাটারাল স্ট্রেন থাকে, যদি আমার লিনিয়ার স্ট্রেন 0 হয়, তাতেও কিন্তু আমার পয়সন রেশিওর ভ্যালু আসবে, কারণ আমার লিনিয়ার স্ট্রেনটা নিচে আছে। সো তাহলে এখানে যেটা বলেছে দেয়ার ইজ নো লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইন দ্য মেটেরিয়াল, এই অপশনটা তাহলে হবে না। ডি কী বলেছে, দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইন দ্য মেটেরিয়াল ইজ ইনফিনিট, এটাও হবে না, এটাও পসিবল না। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দ্য মেটেরিয়াল ইজ রিজিড, এটাই হচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দ্যাট কোশ্চেন। এরপর আসি আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, দ্য শেপ অফ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর এ ক্যান্টিলিভার বিম ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওভার ইটস লেন্থ ইজ। ঠিক আছে, কী কী আছে না, স্ট্রেট লাইন, হাইপারবোলা, ইলিপস না প্যারাবোলা। সেখানের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্যারাবোলা। ক্যান্টিলিভার বিম থাকবে, যখন সে ইউডিএল লোড ক্যারি করবে থ্রু আউট ইটস এন্টায়ার স্প্যান, তখন সবসময়তে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে প্যারাবোলা। ঠিক আছে, এখানে যদি আমার থাকতো যে ক্যান্টিলিভার বিম ক্যারিং আ পয়েন্ট লোড অ্যাট ইটস এন্ড, সেক্ষেত্রে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস তোমাদের আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যেমন ধরো কোনো একটা ক্যান্টিলিভার বিম আছে এবং তার এন্ড পয়েন্টে একটা পয়েন্ট লোড রয়েছে, তাহলে সেক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সবসময়তে হবে রেক্ট্যাঙ্গেল, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অল টাইম হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বাট যদি আমার ক্যান্টিলিভার বিম হয় এবং তার থ্রু আউট স্প্যানে ইউডিএল থাকে, দেন সেক্ষেত্রে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড দ্য শেপ অফ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উইল বি প্যারাবোলা. Now come to the 7th question. The point of contraflexure is a point where shear force changes sign, bending moment changes sign, bending moment is 0, na shear force is maximum. So which one is correct? So এখানের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস সাইন, কারণ সবসময় আমরা জানি দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার ইজ এ পয়েন্ট ওয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ অর ভাইস ভার্সা। যে অপশনগুলো আছে যে শেয়ার ফোর্স চেঞ্জেস সাইন, এটা তো হবেই না। শেয়ার ফোর্স ইজ ম্যাক্সিমাম, এটা তো হবেই না, কারণ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানেই হচ্ছে ওর সঙ্গে বেন্ডিং মোমেন্ট জড়িয়ে আছে, শেয়ার ফোর্সের কোনো ব্যাপারই নেই এখানে। বেন্ডিং মোমেন্ট ইজ 0, অনেক সময় অনেকে কিন্তু এই অপশনটা করে দেয়, কিন্তু এটা হবে না, বেন্ডিং মোমেন্ট 0 কখনোই হবে না, কারণ যেহেতু আমি আগেও বললাম যে যখন পজিটিভ থেকে নেগেটিভ হবে, মানে যখন সাইনটা চেঞ্জ করছে তখনই হবে। তো এক্ষেত্রে আমি এখানে একটা জিনিস তোমাদের দেখাতে চাই। সো ধরো এরকম কোনো আমাদের একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এসছে, কোন একটা বিমের লোডিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম এসছে, কিন্তু এই পয়েন্টটাকে আমি কিন্তু কখনোই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলবো না, কারণ এ কিন্তু তার সাইনটা চেঞ্জ করছে না, কারণ সবসময় আমি জানি যে ওপরটা হয় পজিটিভ, নিচটা হয় নেগেটিভ। এখানে যেমন দেখো, এখানে ওপরটা হচ্ছে পজিটিভ আর নিচটা হচ্ছে আমার নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমি এইটাকে বলবো সবসময় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, এইটা কিন্তু কখনোই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার না। ঠিক আছে, এরপর আসি নেক্সট কোশ্চেনে। এভরি মেটেরিয়াল ওবেস হুকস ল উইদিন ইটস ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, লিমিট অফ প্রপোর্শনালিটি না নান। সো এখানের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি। সো আমি যদি একবার হুকস লয়ের ডেফিনেশনটা আরেকবার রিমাইন্ড করে নিই, তাহলে সেটা হচ্ছে ওয়েন এ মেটেরিয়াল ইজ লোডেড উইদিন ইটস ইলাস্টিক লিমিট, দ্য স্ট্রেস ডেভেলপড অ্যাট এনি পয়েন্ট উইদিন দ্য মেটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু দ্য করসপন্ডিং স্ট্রেন ডেভেলপ অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে পাতি কথা হচ্ছে যখন আমি কোনো একটা মেটেরিয়ালের উপর লোড অ্যাপ্লাই করব, তখন সেখানে যে স্ট্রেস এবং স্ট্রেন জেনারেট হবে, তো উইদিন ইলাস্টিক লিমিট সেই স্ট্রেসটা সবসময় প্রপোর্শনাল হবে টু দ্য স্ট্রেন। তো এখানে অনেক সময় যেহেতু আমাদের মাথায় থাকে যে ইলাস্টিক লিমিট কথাটা, অনেকে কী করে না, অনেকে সবসময়তে ইলাস্টিক লিমিট অ্যান্সারটা দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু কখনোই হবে না, সবসময়তে অ্যান্সার হবে লিমিট অফ প্রপোর্শনালিটি, যদি থাকে লিমিট অফ প্রপোর্শনালিটি অপশনে। আমরা এবার 9th নাম্বার কোশ্চেন এসে গেছি। 9th নাম্বার কোশ্চেন আছে ওয়েন স্ল্যান্ডারনেস রেশিও ইন এ কলাম লাইজ বিটুইন 32 to 120 ইট ইজ নোন অ্যাজ লং কলাম, শর্ট কলাম, মিডিয়াম কলাম না স্টকি কলাম। সো এটার অ্যান্সার হবে হচ্ছে মিডিয়াম কলাম। যখন আমার কোনো একটা কলামের স্ল্যান্ডারনেস রেশিও লাই করবে 32 থেকে 120-র মধ্যে, তখন সেই কলামটা হবে মিডিয়াম কলাম। যদি আমার একটা কলামের স্ল্যান্ডারনেস রেশিও লেস দেন 32 হয়, তখন সেটাকে আমি বলবো শর্ট কলাম। অ্যান্ড ওয়েন দ্য স্ল্যান্ডারনেস রেশিও অফ এ কলাম ইজ মোর দেন 120 দেন দ্য কলাম ইজ সেড টু বি আ লং কলাম। 10 নম্বর কোশ্চেন আছে কি না, ডাক্টিলিটি অফ উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ম্যাক্সিমাম, মাইল্ড স্টিল, কাস্ট আয়রন, রট আয়রন না পিগ আয়রন। এখানের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে রট আয়রন। ঠিক আছে, সো রট আয়রন কেন, কারণ রট আয়রন হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ আয়রন, কারণ কার্বনের পার্সেন্টেজ রট আয়রনে সব থেকে কম থাকে। রট আয়রনের কার্বনের পার্সেন্টেজ থাকে লেস দেন 0.08%। আচ্ছা, মাইল্ড স্টিল থাকে হচ্ছে 0.05 থেকে 0.25%।
কাস্ট আয়রনে কার্বনের পার্সেন্টেজ থাকে হচ্ছে 2.1 থেকে 4%, আর পিগ আয়রনে থাকে 3.8 থেকে 4.7%। সো কার্বন কন্টেন্ট আমি এখানে কেন বললাম না, কার্বন কন্টেন্ট আমি এই জন্যই বললাম না, যে মেটেরিয়ালে যত কার্বন কন্টেন্ট কম থাকবে তার ডাক্টিলিটিটা তত বেশি বাড়বে, আর টাফনেস কিন্তু আবার কম হবে। যত কার্বন পার্সেন্টেজ কমবে তত টাফনেস কমবে, আর যত কার্বন পার্সেন্টেজ বাড়বে তত টাফনেস বাড়বে। এরপর আছে নেক্সট কোশ্চেনে, ফর এ বিম দ্য টার্ম M/EI ইজ স্ট্রেস, রিজিডিটি, কার্ভেচার না শেয়ার ফোর্স। সো M/EI হচ্ছে কার্ভেচার, কারণ আমি যদি বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন দেখি তাহলে সেক্ষেত্রে আমি জানি যে M/I ইকুয়ালস টু F/Y ইকুয়ালস টু E/R। M/I ইকুয়ালস টু F/Y ইকুয়ালস টু E/R। সো এখানে এই আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আমি যদি এই M/I-কে আমি যদি এই E/R এর সঙ্গে আমি ইকুয়াল করি, তাহলে আর সমান আমি তাহলে কী পাবো না, আর সমান আমি তাহলে পাবো হচ্ছে EI/M, বা এখানে দিচ্ছে M/EI। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার। এরপর আসি নেক্সট কোশ্চেনে, দ্য শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার এ বিম অফ সলিড সার্কুলার সেকশন ইজ সাচ দ্যাট কিউ ম্যাক্স ইকুয়াল টু 2Q, ব্র্যাকেট হচ্ছে মিন, সেরকম কিউ ম্যাক্স ইকুয়াল টু 1.5Q, কিউ ম্যাক্স ইকুয়াল টু 1.33Q, না কিউ ম্যাক্স ইকুয়াল টু 1.25Q। যেহেতু এখানে বলেছে সলিড সার্কুলার সেকশন, সেহেতু এখানে হবে হচ্ছে 1.33 মিন, কিউ ম্যাক্স ইকুয়াল টু 1.33 মিন। যদি এখানে বলতো শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার এ বিম অফ রেক্টেঙ্গুলার সেকশন, সেক্ষেত্রে কিন্তু বি হতো কারেক্ট অ্যান্সার। যদি এখানে বলতো ইন এ ট্রায়াঙ্গুলার সেকশন, সেক্ষেত্রে কিন্তু আবার হতো 2.67, কারণ সবসময় ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে হয় 2.67। নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি অফ এ মেটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি টিল দ্য ইলাস্টিক লিমিট ইজ নোন অ্যাজ ম্যালিয়াবিলিটি, রেজিলিয়েন্স, ডাক্টিলিটি না ইলাস্টিসিটি। সো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে রেজিলিয়েন্স। শেয়ার স্ট্রেস ইন এ বিম হ্যাভিং ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন ইজ ম্যাক্সিমাম অ্যাট মিড স্প্যান, এক্সট্রিম টপ ফাইবার, নিউট্রাল অ্যাক্সিস না এক্সট্রিম বটম ফাইবার। সো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মিড স্প্যান। শেয়ার স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসে হয় ম্যাক্সিমাম, আর এক্সট্রিম এন্ডে বা এক্সট্রিম পয়েন্টে হয় 0 শেয়ার স্ট্রেস, আর বেন্ডিং স্ট্রেস হয় ঠিক এর উল্টো। বেন্ডিং স্ট্রেস আমরা সবসময় দেখি যে এক্সট্রিম পয়েন্টে হয় ম্যাক্সিমাম বা নিউট্রাল অ্যাক্সিসে হয় 0, ঠিক আছে। তো আমি যদি কোনো একটা সেকশন নিই, তার আমি যদি বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম আঁকি, তাহলে বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রামটা হবে এরকম। এক্সট্রিম ফাইবারে হয় আমার ম্যাক্সিমাম, আর নিউট্রাল অ্যাক্সিসে হয় আমার 0, রাইট। আর আমি যদি শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম আঁকি এরই, তাহলে এক্ষেত্রে হবে কিন্তু এরকম। কারণ কি, কারণ এর সবসময় নিউট্রাল অ্যাক্সিসে হয় ম্যাক্সিমাম, এক্সট্রিম ফাইবারে হয় 0। ট্রায়াঙ্গুলার ক্রস সেকশনের ক্ষেত্রে কিন্তু অল টাইম মিড স্প্যানের শেয়ার স্ট্রেস হবে ম্যাক্সিমাম। এখানে নিউট্রাল অ্যাক্সিস দিলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, তো সেই জন্য অ্যান্সার হবে কিন্তু মিড স্প্যান। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইন এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। আমি এটা একটু আগে ডিসকাস করলাম। তো 9/8 ইন্টু কিউ এভারেজ, 3/2 ইন্টু কিউ এভারেজ, 4/3 ইন্টু কিউ এভারেজ না 8/3 ইন্টু কিউ এভারেজ। সো এটা অ্যান্সার হবে হচ্ছে 8/3 ইন্টু কিউ এভারেজ। এটাকে আমি বলেছিলাম যে 2.67 হয় ট্রায়াঙ্গুলার, তো 8/3 করলে আমি 2.67ই আমার অ্যান্সার আসবে। এরপর নেক্সট কোশ্চেন আছে, এই বিম অফ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন ইজ 100 mm ওয়াইড অ্যান্ড 200 mm ডিপ। ইফ দ্য সেকশন ইজ সাবজেক্টেড টু এ শেয়ার ফোর্স অফ 20 kN, দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইজ 1 Newton per mm square, 1.125 Newton per mm square, 1.33 Newton per mm square না 1.5 Newton per mm square। সো আমার কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল শেয়ার ফোর্স 20 kN, সেটাকে আমি নিউটনে কনভার্ট করে নিচ্ছি। উইথ দেওয়া ছিল আর ডেপথ দেওয়া ছিল, তাহলে এভারেজ শেয়ার স্ট্রেস সমান শেয়ার ফোর্সের মান বলা আছে, তাহলে শেয়ার ফোর্সকে আমি যদি এরিয়া দিয়ে ডিভাইড করি, আমি তাহলে কী পেয়ে যাবো না এভারেজ শেয়ার স্ট্রেস। কেস অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন, আগের কোশ্চেন আমি বলেছিলাম যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে সবসময় কিউ এভারেজকে আমি যখন 1.5 দিয়ে মাল্টিপ্লাইং করবো, দেন উই উইল গেট দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। সো টু অবটেন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ভ্যালু উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য এভারেজ শেয়ার স্ট্রেস উইথ 1.5। দ্য 1.5 উইল বি মাই রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন কী বলেছেন না, র্যাঙ্কিন গর্ডন ফর্মুলা for buckling is valid for long column, short column, long and short column না very long column।
সো যখনই বলবে আমাকে র্যাঙ্কাইন গর্ডন ফর্মুলা, তখন এটা ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইপস অফ কলাম, মিনস ফর লং অ্যান্ড শর্ট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ কেসেস। কিন্তু যদি আমাকে এখানে কোশ্চেনে বলতো যে অয়েলার্স ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর, তখন সেক্ষেত্রে হতো কিন্তু অনলি ফর লং কলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে ফর এ সার্কুলার কলাম হ্যাভিং ইটস এন্ডস হিঞ্জড দ্য স্ল্যান্ডারনেস রেশিও ইজ 160, দ্য এল বাই ডি রেশিও অফ দ্য কলাম ইজ 80, 57, 40 না 20? সো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 40। এখানে কী কী আমাকে দিয়েছে একটু দেখে নিই না। সার্কুলার কলাম, কলামটা হচ্ছে সার্কুলার, বোথ এন্ড রয়েছে হিঞ্জড। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, কারণ সবসময় কিন্তু যখনই আমাকে কোনো কলাম দিয়ে কোশ্চেন দেবে, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু অবজার্ভ দ্য এন্ড কানেকশন অফ দ্যাট কলাম। তো প্রথমেই আমাকে জানতে হবে যে স্ল্যান্ডারনেস রেশিওর ফর্মুলা কি না। স্ল্যান্ডারনেস রেশিও সমান হচ্ছে এল বাই আর মিনিমাম, মানে ইট ইজ ডিফাইন্ড এস দ্য রেশিও অফ দ্য এফেক্টিভ লেন্থ টু দ্য লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। আর মিনিমাম বলতে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। সো আর মিনিমামের আবার ফর্মুলা আছে, মানে লিস্ট রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা আছে না, সেটা হচ্ছে √4 অফ আই বাই এ, না আই মিনিমাম, এখানেও কিন্তু আই মিনিমাম, মানে আইটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া, না এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। সো ফর সার্কুলার সেকশন অফ কলাম আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হয় সার্কুলার সেকশনের, না আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই দুটো বরাবরই হয় π/64 ইন্টু d⁴। তাহলে এক্ষেত্রে মিনিমামের কোনো গল্প নেই, কারণ আই এক্স এক্স বরাবরও যায়, আই ওয়াই ওয়াই বরাবরও তাই সেম। আর কলামের এরিয়া তো আমরা জানি যে π/4 ইন্টু d²। তাহলে এখান থেকে আমি যদি আর এর মানটা বার করি, তাহলে আর এর মানটা দেখবে আসবে হচ্ছে d/4। এবার আমাকে অলরেডি এল বাই আর মিনিমামের মান যে 160, সেটা আমার অলরেডি কোশ্চেনে গিভেন আছে। তাহলে আমি যদি আর মিনিমামের জায়গায় d/4 লিখি, তাহলে এখান থেকে কিন্তু আমি এল বাই ডি রেশিওটা ইজিলি বার করতে পারবো, এবং যেটা আসবে হচ্ছে 40। হচ্ছে নেক্সট কোশ্চেনে, এ কলাম অফ লেন্থ 2.4 মিটার, এরিয়া অফ ক্রস সেকশন 2000 mm স্কোয়ার অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্স এক্স বরাবর দেওয়া আছে আর আই ওয়াই ওয়াই বরাবর দেওয়া আছে, ইজ সাবজেক্টেড টু বাকলিং লোড, বোথ দ্য এন্ডস অফ দ্য কলামস আর ফিক্সড, হোয়াট ইজ দ্য স্ল্যান্ডারনেস রেশিও অফ দ্য কলাম? সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 60। সো কোশ্চেনে আমার কী কী গিভেন ছিল, আমাকে লেন্থ বলা ছিল, ক্রস সেকশন এরিয়া বলা আছে, আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুটোই বলা আছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে আই মিনিমাম কোনটা, কারণ আমি রেডিয়াস অফ জাইরেশনের আমি জাস্ট প্রিভিয়াস কোশ্চেনেই বললাম যে রেডিয়াস অফ জাইরেশন আর মিনিমাম সমান হচ্ছে √4 অফ আই মিনিমাম ডিভাইডেড বাই এ। তাহলে আই মিনিমামের মান আমার তাহলে এখান থেকে বেরিয়ে গেল, আই মিনিমাম হচ্ছে আমার 8 × 10⁴, তাহলে আর মিনিমাম হচ্ছে √4 অফ আই বাই এ। এখান থেকে আমি আর মিনিমাম পেলাম, ভ্যালু হচ্ছে 20। এখানে আমাকে এন কানেকশান বলাই আছে যে বোথ এন্ডস আর ফিক্সড। এবার এফেক্টিভ লেন্থ ইন কেস অফ ফিক্সড যদি আমার দুটো এন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমার এফেক্টিভ লেন্থ কী হয় না, অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই 2 হয়ে যায়। তাহলে অরিজিনাল লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ আমাকে তো বলা আছে যে 2.4 মিটার বা 2400 মিলিমিটার। তাহলে এফেক্টিভ লেন্থ কী হবে না 2400 ডিভাইড বাই 2 মানে 1200 মিলিমিটার, সেটা হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ। তাহলে স্ল্যান্ডারনেস রেশিও সমান কী হবে না এফেক্টিভ লেন্থ বাই আর মিনিমাম। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি না, এখান থেকে আমি পেয়ে যাবো 60। এরপর আসি নেক্সট কোশ্চেনে, এ হলো সার্কুলার কলাম অফ ইন্টারনাল ডায়ামিটার d অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার 1.5d ইজ সাবজেক্টেড টু এ কম্প্রেসিভ লোড, দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড ফ্রম দ্য সেন্টার ফর নো টেনশন ইজ d/8, 13d/48, d/4, 13d/96। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 13d/40। প্রথমে আমাদের একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি বলতে কী বুঝি। ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি বলতে আমি এটাই বুঝি, দ্য ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি অফ লোড ফ্রম দ্য সেন্টার দ্যাট ক্যান নট প্রডিউস এনি টেনশন ইন দ্য হলো সার্কুলার ক্রস সেকশন। সো আমি যদি একটা সার্কুলার সেকশন নিই আর তার যদি আমি একটা সেকশনাল এলিভেশন আঁকি, তাহলে এটা হচ্ছে তার সেন্টার। তাহলে এই সেন্টার থেকে কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম লোড অ্যাপ্লাই করলে এর মধ্যে কোনোরকম কোনো টেনশন ডেভেলপ হবে না। কারণ যদি আমি এমন একটা পয়েন্ট আছে, বিয়ন্ড দ্যাট পয়েন্ট আমি যদি কোনো লোড অ্যাপ্লাই করি যে কোনো জায়গায়, তাহলে এর মধ্যে একটা টেনশন একটু জেনারেট হবে। কোশ্চেনটা ওটাই বলছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড ফ্রম দ্য সেন্টার ফর নো টেনশন আমাদের এখানে বের করতে হবে। তাহলে এগুলো কিন্তু সবই ফর্মুলা, কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে আমার যদি একটা হলো সার্কুলার সেকশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে এসেন্ট্রিসিটির ফর্মুলা কি হয়, সেক্ষেত্রে এসেন্ট্রিসিটির ফর্মুলা হয় কিন্তু d² প্লাস স্মল d² ডিভাইড বাই 8d। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে ক্যাপিটাল ডি বলা আছে 1.5, স্মল ডি মানে যেটা ইন্টারনাল ডায়া, সেটাও কিন্তু বলা আছে স্মল ডি করলো স্মল ডি। ক্যাপিটাল ডি হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার, এটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, ঠিক আছে। কারণ একটা হলো সার্কুলার সেকশন কীরকম হয়, একটা হলো মানে
এরকম হবে না, এখানটা তো হচ্ছে আমার ফাঁকা আর এখানটা আমার রয়েছে, তাহলে আমার দুটো আমার ডায়া হয়, একটা হচ্ছে এই ডায়া আর একটা হয় এই ডায়া, তাই না? তাহলে এই ডায়া মানে যেটা হচ্ছে ইন্টারনাল ডায়া আর এটাকে আমি বলবো এক্সটার্নাল ডায়া। তাহলে জাস্ট ফর্মুলাতে আমি এটাকে পুট করব, এটাকে পুট করে আমি দেখবো যে কী আসছে। সো এটা পুট করে দেখবো আমার আসছে 3.25 ডিভাইড বাই 12D। তো এটা দেখে হয়তো আমরা অনেকে ঘাবড়ে যেতে পারে, অপশানে তো আমার এরকম নেই। তো এইটাকে সলভ করে দেখতে হবে আর প্রতিটা অপশানকে সলভ করে দেখতে হবে যে কোনটার সঙ্গে এই দুটো মান ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে আমার যে অপশানগুলো রয়েছে সেগুলোকে আমি যদি সলভ করি তাহলে দেখবো যে 13D/48 করলে আমার যা আসছে আর যেটা আমার অ্যাকচুয়াল বেরালো 13D/3.25/12D, এই দুটো কিন্তু এক। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে 13D/48 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্যাট কোশ্চেন। Come to the next question. For the simply supported beam shown in the figure below, at what distance from the support A is the shear force 0? না, আমার একটু ডায়াগ্রামটা ভুল হয়ে গেছে। এখানে আমার একটা সিম্পলি সাপোর্টেড বিমটা ঠিক আছে, এর মধ্যে একটা ইউভিএল লোড মানে ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটাকে বলে ইউডিএল এই লোডটাকে, আর এই লোডটাকে বলা হচ্ছে ইউভিএল ইউনিফর্মলি ভ্যারিং লোড। সো এখানে আমার কি ভুল আছে সেটা হচ্ছে এখানে আমাকে লেন্থটা দেওয়া নেই, এটা হবে এল, সেটা ধরে নাও, আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এখানে পাতি কোশ্চেনে আমাকে বলেছে যে সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে যে একটা ইউনিফর্মলি ভ্যারিং লোড নিয়েছে, না শেয়ার ফোর্স আমার কোথায় 0 হবে, এ সাপোর্ট থেকে। L/4, L/3, L/2 না L/√3? সো এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে L/√3। সো এই রয়েছে আমার সাপোর্টেড বিম। তো প্রথমে আমাকে অ্যাসিউম করে নিতে হবে যে লেট আর এ অ্যান্ড আর বি দ্য রিয়াকশন অ্যাট এ অ্যান্ড বি। তাহলে আমি জানি যে কোনো একটা বিমকে আমি যখন সলভ করতে চাইবো তিনটি ইকুয়েশনের উপর বেস করেই আমাদের করতে হয়। একটা হচ্ছে সামেশন অফ ভি ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে সামেশন অফ এইচ ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য থার্ড ইজ সামেশন অফ এম ইকুয়াল টু 0। সামেশন অফ ভি ইকুয়াল টু 0 মানে সমস্ত ভার্টিক্যাল ফোর্সের সামেশন আমাকে 0 করতে হবে। সামেশন অফ এইচ ইকুয়াল টু 0 বলতে সমস্ত হরিজন্টাল ফোর্সের আমাকে সামেশন 0 করতে হবে। সামেশন অফ এম ইকুয়াল টু 0 মানে সমস্ত মুভমেন্টের আমাকে সামেশন এখানে 0 করতে হবে। সো এখানে কিন্তু আমাদের জেনারেলি ভার্টিক্যাল আছে সামেশন অফ ভি আর সামেশন অফ এম এর উপরেই কাজ করতে হবে, কারণ সামেশন অফ এইচ মানে হরিজন্টাল ফোর্স কিন্তু এখানে কোথাও নেই। সো ইন দ্যাট কেস আমি তাহলে বলতে পারি যে আমি আচ্ছা এখানে আমার সাইন কনভেনশন দেওয়া আছে যে আপওয়ার্ড হলে হচ্ছে পজিটিভ আর ডাউনওয়ার্ড হলে হচ্ছে নেগেটিভ। তাহলে আর এ অ্যান্ড আর বি তো হচ্ছে আমার পজিটিভ, তাহলে আমি পজিটিভ নেব। আর যে আমার ইউভিএল যে আমার ভ্যারিং লোডটা আছে সেটা তো আমার নেগেটিভ, তাহলে সামেশন অফ ভি ইকুয়াল টু 0 করি, তাহলে আমি যদি ইকুয়াল চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে এটা আমার হয়ে যাবে অবশ্যই আমার পজিটিভ হবে। এবার এই লোডটা কী হবে না, এই লোডটা হবে আমার ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা সেইটাই হবে এর লোড। তাহলে ট্রায়াঙ্গুলার এরিয়া কি না হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো বেস কী আছে, বেস হচ্ছে লেন্থ আর হাইট হচ্ছে স্মল ডাব্লিউ, তাহলে স্মল ডাব্লিউ L/2, সেটাকে আমি তাহলে বলতে পারি আর এ প্লাস আর বি। এরপর আমাকে আসতে হবে কি না, এরপর আমাকে আসতে হবে মোমেন্টের ক্ষেত্রে। তো তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট আমি যদি এ করি তাহলে সমস্ত ফোর্সের আমি মোমেন্ট নিচ্ছি এ পয়েন্টের রেসপেক্টে। তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে হচ্ছে আর বি ইন্টু এল, রাইট, আরবি ইন্টু এল কেন হলো, কারণ আরবিটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডিরেকশন আর এটা আমাকে কী করবে না, এটা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে আমি এখানে নিচ্ছি পজিটিভ, তাহলে আরবি ইন্টু এল মাইনাস কেন না, এই যে লোডটা আছে ট্রায়াঙ্গুলার লোডটা এটা তো আমার ডাউনওয়ার্ড ডিরেকশন আছে, মানে এটা তো আমাকে এর রেসপেক্টে তো বিমটাকে ক্লকওয়াইজ করাচ্ছে, তো ক্লকওয়াইজকে আমি নিচ্ছি নেগেটিভ। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজকে নিই পজিটিভ, আমাকে ক্লকওয়াইজকে অবশ্যই আমাকে নিতে হবে নেগেটিভ। তাহলে এখানে টোটাল লোড কি না, টোটাল লোড তো আমি আগেই বললাম যে ট্রায়াঙ্গুলারের যেটা এরিয়া সেটা হচ্ছে আমার লোড নাকি না স্মল ডাব্লিউ L/2 ইন্টু হয় ডিস্টেন্স, কারণ মোমেন্ট সমান কি না, মোমেন্ট সমান সবসময়তে হয় লোড ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু হয় মোমেন্ট। তাহলে ডিস্টেন্স সমান কী হবে না, ডিস্টেন্স হবে 2L/3, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার লোড এবং ট্রায়াঙ্গুলার এপেক্স থেকে সেন্টার মানে এপেক্স থেকে সিজির ডিস্টেন্স কী হয় 2H/3। এইচ কি, এইচ তো হচ্ছে এখানে এল, তাহলে 2L/3 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমি তাহলে আরবির মান পেয়ে গেলাম। তাহলে আরবির মান পেয়ে গেলে আমি যদি এই ইকুয়েশনে আর এ প্লাস আরবি আমার তো আগেই বেরিয়ে গেছে WL/2, তাহলে এখান থেকে আর এর মান আমার বেরিয়ে যাবে WL/6, ঠিক আছে। এরপর আমাকে অ্যাসিউম করে নিতে হবে যে লেট এক্স বি দ্য ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ ওয়ার শেয়ার ফোর্স 0, না এই যে এ পয়েন্ট আছে বিমে এখান থেকে আমার এক্স দূরে এবং মানে এরকম এমন একটা জায়গা হবে যেখানে আমার শেয়ার ফোর্সের মান 0 হবে। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে যে এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে যে সমস্ত শেয়ার ফোর্সগুলো আসবে সেগুলোকে সামেশন করে ইকুয়াল টু 0 করে দিলেই অঙ্ক আমার শেষ হয়ে যাবে। তাহলে কী কী শেয়ার ফোর্স আসতে পারে না, শেয়ার ফোর্স মানে কি না, শেয়ার ফোর্স হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং আইদার লেফট অর রাইট সাইড অফ দ্য সেকশন। আমি যদি এই পয়েন্টের আমি যদি লেফটের সমস্ত ফোর্স নিই তাহলে লেফটে কী কী ফোর্স আছে না, একটা হচ্ছে রিয়াকশান এ আছে, আরেকটা এই ছোটো ট্রায়াঙ্গেলটা আছে। তাহলে এখানে আমাকে তাহলে কী বলেছেন, এখানে আমি দিচ্ছি আর এ
কেন? কারণ আমার ভার্টিক্যাল ডিরেকশন সেই আবার উপরে সাইন কনভেনশন পজিটিভ। মাইনাস কেন দিচ্ছি? কারণ যেহেতু আমার ইউভিএল লোডটা আমার অ্যারোগুলো করা আছে নিচের দিকে, সেহেতু আমার নিচে হবে। তাহলে কী আছে না, হাফ ইন্টু এক্স ইন্টু ডাব্লিউ এক্স বাই এল, না সেই একই না, ট্রায়াঙ্গুলার এরিয়া হাফ ইন্টু বেস। এবার বেস আমি কী ধরেছি না, বেস আমার এক্স ডিস্টেন্স দূরে আমি তো বার করবো, তাই না? তাহলে বেস হচ্ছে আমার এক্স, ডাব্লিউ এক্স বাই এল কেন হচ্ছে হাইট না, আমার যদি এল এর রেসপেক্টে হয় স্মল ডাব্লু, এ দেখো এখানে সাইড করে আমি ছোট্ট করে দেখো করে দিচ্ছি যে এল এর রেসপেক্টে হয় যদি আমার স্মল ডাব্লু ম্যাক্সিমাম ওয়েট, তাহলে এক হলে কী হবে না স্মল ডাব্লু বাই এল, এক্স হলে কী হবে না স্মল ডাব্লু এক্স বাই এল, যেরকম আমরা ঐকিক নিয়মে অঙ্ক করেছি ক্লাস 5, 6, 7-এ সেরকম করে। তো এখান থেকে আমার তাহলে কী পেলাম না, ডাব্লু এল বাই এক্স মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 12। এটাকে আমি যদি ইভ্যালুয়েট করি তাহলে আমার এক্সের মান আসবে হচ্ছে এল বাই √3। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, সো এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি ডিপেন্ডস অন বা ডিপেন্ডস আপন এরিয়া অফ ক্রস সেকশন, টাইপ অফ লোডিং, টাইপ অফ মেটেরিয়াল, না অল অফ দিস। সো এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে টাইপ অফ মেটেরিয়াল। সবসময় কিন্তু টাইপ অফ মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে লিমিট অফ প্রপোর্শনালিটি। কারণ লিমিট অফ প্রপোর্শনালিটি কি না, আমরা হুকস লতে আবার ফিরে আসি। হুকস লর না আমি পড়লাম, আগেও আমি ডেফিনেশন দেখলাম যে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। তাহলে স্ট্রেস সমান কি না, স্ট্রেস হচ্ছে এফ, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। তাহলে এটাকে আমি তাহলে স্ট্রেসটাকে আমি যদি ইকুয়াল করি তাহলে সেক্ষেত্রে আমার একটা কনস্ট্যান্ট আসে, তাই না? তো এই যে কনস্ট্যান্টটা, এটাই তো হচ্ছে আমার ইয়ং মডিউলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। তো ইয়ং মডিউলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি কার ওপর ডিপেন্ড করে না, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে। কারণ প্রতিটা মেটেরিয়ালের আমি কি জানি না, প্রতিটা মেটেরিয়ালের কিন্তু মডুলাস অফ ইলাস্টিসিটি বিভিন্ন হয়। প্রতিটা মেটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু আলাদা। কাঠের এক ধরনের মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলের এক ধরনের মডুলাস অফ ইলাস্টিসিটি। সো প্রতিটা মেটেরিয়ালে কিন্তু আলাদা আলাদা। তো সেই জন্য সবসময় কিন্তু লিমিট অফ প্রপোর্শনালিটি ডিপেন্ডস অন টাইপ অফ মেটেরিয়াল। আমরা নেক্সট কোশ্চেনে সেটা বলেছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস অ্যান্ড পয়সন রেশিও ইজ গিভেন বাই E equal to 2k into 1 minus 2y, E equal to 3k into 1 minus 2y, E equal to 3k into 1 minus 2y, না E equal to 2k into 1 plus y। সো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে E equal to 3k into 1 minus 2y। সি হবে কারেক্ট অ্যান্সার। যেহেতু বলেছে ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, পয়সন রেশিও, যদি এখানে বলতো বাল্ক মডিউলাসের জায়গায় শেয়ার মডিউলাস, সেক্ষেত্রে কিন্তু হতো ডি অপশন কারেক্ট, E equal to 2k into 1 plus y। কিন্তু এখানে যেহেতু বলেছে বাল্ক মডিউলাস, সেহেতু হবে E equal to 3k into 1 minus 2y। এই দুটো ফর্মুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এবং এটা 70% এক্সামে আমি দেখেছি, 70 থেকে 75% এক্সামে, এবং এর ওপর বেস করে আবার অনেক সময় প্রবলেমও দেয়, ছোটো ছোটো প্রবলেম দিয়ে দেয় কিন্তু। Now, next question. The elongation of a conical bar under its own weight is equal to that of a prismatic bar of same length, 1/2 that of a prismatic bar of same length, 1/3 that of a prismatic bar of same length, now 1/4 that of a prismatic bar of same length। সো এখানে কিন্তু অপশন সি হবে কারেক্ট, না 1/3 দ্যাট হবে প্রিজমেটিক বার অফ সেম লেন্থ। কেন? কারণ কোনিক্যাল বারের ইলংগেশন ডিউ টু ইটস অন ওয়েট, সেটা সবসময় হয় গামা এল স্কোয়ার ডিভাইডেড বাই 6e। এটা হচ্ছে কোনিক্যাল, এটা হচ্ছে কোনিক্যাল। আর প্রিজমেটিকের ক্ষেত্রে কী হয় না, প্রিজমেটিকের ক্ষেত্রে হয় হচ্ছে গামা এল স্কোয়ার ডিভাইডেড বাই 2e। তাহলে গামা এল স্কোয়ার ডিভাইড বাই 2কে আমি যদি 1/3 দিয়ে মাল্টিপ্লাইং করি তাহলে আমি পাবো গামা এল স্কোয়ার বাই 6e। সেটাই তো আমাকে কোশ্চেনে বলেছে, দ্য ইলংগেশন অফ এ কোনিক্যাল বার আন্ডার ইটস অন ওয়েট, তাহলে কি না 1/3 দ্যাট হবে প্রিজমেটিক বার অফ সেম লেন্থ। মনে রাখতে হবে, তাহলে সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন কী আছে না, অ্যাকর্ডিং টু দ্য আনউইংস ফর্মুলা দ্য ডায়ামিটার অফ দ্য রিমেড মিলিমিটার, থিকনেস অফ দ্য প্লেট টি মিলিমিটার ইজ গিভেন বাই 6t, 6√t, 1.9√t, না 1.5t প্লাস 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 6√t। এটা কিন্তু মনে রাখতে হবে আনউইংস ফর্মুলা, ওয়ার টি ইজ কি না, ওয়ার টি ইজ দ্য থিকনেস অফ দ্য থিনার প্লেট। এটা কিন্তু বি কেয়ারফুল, কারণ টি হয় থিকনেস অফ দ্য থিনার প্লেট। অনেক সময় কিন্তু এক্সামে এর ওপর ছোট্ট প্রবলেম দিয়ে দেয়, দুটো হয়তো প্লেটের থিকনেস দিয়ে দিল আর বললো যে তাহলে ডায়ামিটার কী হবে। তাহলে দুটো থিকনেসের মধ্যে আমাকে দেখতে হবে যে কোনটা মিনিমাম থিকনেস। হয়তো আমার একটা রয়েছে 25, আরেকটা হয়তো থিকনেস রয়েছে আমার 35, বা হয়তো দিল 36। তাহলে দুটোর মধ্যে লিস্ট হচ্ছে আমার 25। তাহলে কী করবো আমি না, 6√25 মানে 6 ইন্টু 5, মানে সেক্ষেত্রে হবে আমার 30। 6 ইন্টু 6 কিন্তু কখনো হবে না, 36 কিন্তু কখনো হবে না, কারণ সবসময়তে টিটা হয় আমার মিনিমাম থিকনেস। পরের কোশ্চেন কী আছে না, অ্যাট এ পয়েন্ট ইন এ স্ট্রেন বডি ক্যারিং 2 আনইকুয়াল
unlike principal stress P1 and P2, and where P1 is greater than P2, the maximum shear stress is given by P1 by 2, P1 minus P2 divided by 2, P2 by 2, না P1 plus P2 by 2. এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে P1 plus P2 divided by 2. এটা আমরা খুব সহজে মোহর সার্কেল থেকেই বুঝতে পারবো। সো অনেকে মোহর সার্কেল দেখে একটু ভয় পায়, তো মোহর সার্কেল কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে আমি যদি একটা মেটেরিয়াল নিই এবং সেখানে আমার তাহলে দুটো অ্যাক্সিস রয়েছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দুটো অ্যাক্সিস বরাবর আমার কাজ করছে স্ট্রেস, একটা হচ্ছে আমার মেজর স্ট্রেস, একটা হচ্ছে আমার মাইনর স্ট্রেস। তাহলে এখানে আমি এই অ্যাক্সিস বরাবর যে স্ট্রেসটা আছে, এই অ্যাক্সিস বরাবর আমার যেই স্ট্রেসটা আছে এটাকে আমি বলছি মেজর স্ট্রেস, এটাকে আমি বলছি মাইনর স্ট্রেস। তাহলে এখানে কি বলছে না, এখানে বলছে দুটো আনইকুয়াল। আর আনলাইক প্রিন্সিপাল স্ট্রেস, আনইকুয়াল মানে এগুলোর ম্যাগনিটিউডগুলো কিন্তু এক না, ম্যাগনিটিউডগুলো কিন্তু হচ্ছে আলাদা। আর আনলাইক মানে হচ্ছে এদের ডিরেকশনগুলো হচ্ছে আলাদা। তাহলে আমি যদি P1টা নিই এই দিকে, তাহলে P2টা কিন্তু হবে এই দিকে। মানে P1 যদি হয় আমার টেনশন, যদি আমার P1টা টেনসাইল লোড হয়, তাহলে P2 কিন্তু হবে আমার কম্প্রেসিভ লোড। ঠিক আছে, এরপর সবসময়তে আমি কি করব না, সবসময়তে আমি সাইন কনভেনশন নিয়ে চলবো। তাহলে টেনসাইল লোডকে আমি এখানে ধরেছি পজিটিভ, আর তাহলে অবভিয়াসলি আমার কম্প্রেসিভ লোডটা হবে নেগেটিভ। সো এখানে আমি যদি মোহর সার্কেল ড্র করি, তো মোহর সার্কেল কিছুই না, প্রথমে আমাকে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস ড্র করে নিতে হবে। সবসময় আমাদের এটাই মনে রাখতে হবে যে সবসময় ওয়াই অ্যাক্সিস ডিনোট করে হচ্ছে শেয়ার স্ট্রেস, সবসময়তে এটা ডিনোট করা হচ্ছে শেয়ার স্ট্রেস, আর সবসময়তে এক্স অ্যাক্সিস ডিনোট করা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, তাহলে এখানে আমাকে দুটো স্ট্রেস বলে দিচ্ছে P1 আর P2, আর যেখানে বলেছে P1 হচ্ছে গ্রেটার দেন P2, শেয়ার স্ট্রেসের কথা কিন্তু কোনো উল্লেখ করেনি, শেয়ার স্ট্রেস আমাকে বের করতে হবে। তাহলে P1 হচ্ছে P1 গ্রেটার দেন হচ্ছে P2, আর দুটোর কিন্তু ক্যারেক্টার আলাদা। তাহলে একটা যদি টেনসাইল হয়, একটা হয় কম্প্রেশন। তাহলে সবসময়তে এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই দিকটা আমি ধরবো পজিটিভ, এই দিকটা ধরবো আমি নেগেটিভ। এবার যেহেতু এখানে আমি টেনসাইল লোডকে আমি অলরেডি ধরে নিচ্ছি পজিটিভ, তাহলে এই যে এই অরিজিন থেকে, এই যে এখানে যে অরিজিন আছে, এখান থেকে আমি তাহলে P1 নিলাম, এটা হচ্ছে আমি ধরলাম P1, আর এই অরিজিন থেকে আবার আমি এই দিকে আমি ধরবো P2, এটাকে আমি ধরবো P2। এরপর এই যে পয়েন্ট দুটো আমি পেলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি যে পেলাম, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটাকে আমি তাহলে করে মাঝখানে আমি একটা সেন্টার পাবো, এটার রেসপেক্টে আমি তাহলে একটা সার্কেল ড্র করব। এবার আমি তাহলে কী বললাম যে সবসময়তে তাহলে ওয়াই অ্যাক্সিস আমাকে ডিনোট করে কি না, ওয়াই অ্যাক্সিস ডিনোট করা হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। তাহলে আমি যদি একদম এখানে দেখি, যেখানে আমার অঙ্কটা আমার করাই আছে পরিষ্কারভাবে, এতটা পর্যন্ত আই হোপ আমি বোঝাতে পেরেছি সবাইকে। তাহলে এইখানে যেটা আমার শেয়ার স্ট্রেস, তাহলে এই শেয়ার স্ট্রেসটা হবে আমার তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এই যে আমি সার্কেল ড্র করলাম, তাহলে এই যে পয়েন্টটা আমি পাচ্ছি, যে লাইনটা আমি ড্র করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে সেটাই হচ্ছে আমার শেয়ার স্ট্রেস। যেহেতু আমি আগেই বলেছি যে সবসময় ওয়াই অ্যাক্সিস, মোহর সার্কেলের ওয়াই অ্যাক্সিস ডিনোট করবে হচ্ছে শেয়ার স্ট্রেস। তাহলে এই যে এইটার ভ্যালু কী হবে না, এটার ভ্যালু হবে আমার সার্কেলের যেটা রেডিয়াস, সেটাই হবে এটার ভ্যালু। তাহলে সার্কেলের রেডিয়াস কী হবে না, সার্কেলের রেডিয়াস হবে সার্কেলের যে ডায়ামিটার ডিভাইড বাই 2। তাহলে ডায়ামিটার কী হবে না, ডায়ামিটার হবে P1 প্লাস P2, কারণ এই পয়েন্ট থেকে তো এইটা ছিল হচ্ছে P2, আর এই পয়েন্ট থেকে আবার এইটা ছিল P1। তাহলে এই ডায়ামিটার তাহলে কি, ডায়ামিটার হচ্ছে P1 প্লাস P2। আর তাহলে রেডিয়াস কি না, রেডিয়াস হচ্ছে আমার P1 প্লাস P2 বাই 2। এই রেডিয়াসই তো আমার ঘুরছে, এইখান থেকে আমি যদি সেন্টার নিই, তাহলে এই তো আমার পুরোপুরি ঘুরছে, তাহলে এইটাও হচ্ছে আমার P1 প্লাস P2 বাই 2। ভেরি সিম্পল, তাহলে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তারপর নেক্সট কোশ্চেন, দ্য অয়েলার্স লোড ফর এ কলাম ইজ 1000 kilonewton and crushing load is 1500 kilonewton. The Rankine load is equal to 600 kilonewton, 1000 kilonewton, 1500 kilonewton না 2500 kilonewton। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 600 kilonewton। সেটা কেন, সেটা একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে 1 ডিভাইডেড বাই র্যাঙ্কাইন লোড ইকুয়াল টু হয় 1 ডিভাইডেড বাই ক্রাসিং লোড প্লাস 1 ডিভাইডেড বাই অয়েলার লোড। তো জাস্ট এইখানে আমি যদি এই ফর্মুলাতে সমস্ত আমাকে ডেটা বলা আছে, সমস্ত ডেটাকে আমি যদি ঠিকঠাক করে বসিয়ে দিই, আমি তাহলে কিন্তু ইজিলি র্যাঙ্কাইন লোডটা এখান থেকে পেয়ে যাবো, যেটা এসছে 600 kilonewton। সো 600 kilonewton উইল বি দ্য রাইট অ্যান্সার ফর দ্যাট কোশ্চেন। এরপর কি বলেছে, দ্য রেশিও অফ টোটাল ইলংগেশন অফ এ বার অফ ইউনিফর্ম ক্রস সেকশন প্রডিউসড আন্ডার ইটস অন ওয়েট টু দ্য ইলংগেশন প্রডিউসড বাই অ্যান এক্সটার্নাল লোড ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বার ইজ। এখানে হবে কি না, এখানে উত্তর হবে হচ্ছে 1/2।
কি বলেছে না, রেশিও অফ টোটাল ইলংকেশন অফ এ বার ইউনিফর্ম ক্রস সেকশন আন্ডার ইটস অন ওয়েট। নিজের ওয়েটের জন্য কোনো একটা বারের যে ইলংকেশন হবে তার উপর যদি আমি বাইরে থেকে সেম লোড দিই, তার ওয়েটের যা তার ওয়েট তার যদি আমি সেম ওয়েট দিই তাহলে সেক্ষেত্রে সেম লোড দিই তাহলে সেক্ষেত্রে ইলংগেশনের রেশিওটা কী হবে, সেটা হবে 1/2। যদি এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিত যে দ্য রেশিও অফ দ্য টোটাল ইলংগেশন প্রডিউসড বাই অ্যান এক্সটার্নাল লোড ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বার টু দ্য ইলংগেশন অফ এ বার অফ ইউনিফর্ম কোশ্চেন প্রডিউস আন্ডার ইটস অন ওয়েট, সেক্ষেত্রে কিন্তু তখন হতো 2। বাট যেহেতু আগে এখানে বলেছে অন ওয়েট, তারপর বলেছে যদি আমি সেম ওয়েট বাইরে থেকে অ্যাপ্লাই করি তখন সেক্ষেত্রে হবে 1/2। দুটো হবে কিন্তু কোশ্চেন এখানে দেয়, ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেনটাই দেয়, বাট মাঝে মাঝে আবার ওটাও দিয়ে দিতে পারে। এরপর কি বলেছে না 29, দ্য শিয়ার সেন্টার অফ এ সেকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট পয়েন্ট through which load must be applied to produce zero twisting moment on the section, at which shear force is zero, at which the shear force is maximum, at which the shear force is minimum। সেখানে হবে কি না through which load must be applied to produce zero twisting moment on the section, যেখানে আমি shear force অ্যাপ্লাই করব বাট কোনো রকম কোনো আমার টুইস্টিং মোমেন্ট জেনারেট হবে না। সো শেয়ার সেন্টারের যদি আমি ডেফিনেশন দেখি, তার শেয়ার সেন্টারের ডেফিনেশন হচ্ছে দ্য পয়েন্ট অ্যাট ওয়ার শেয়ার ফোর্স অ্যাক্টস উইদাউট প্রডিউসিং এনি টুইস্ট ইন দ্য সেকশন। তো যদি আমি কোনো একটা সেকশন নিই কোনো একটা বিমের এবং সেখানে ধরো এমন একটা পয়েন্ট আছে যেখানে আমি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করছি বাট সেখানে কোনো রকম টুইস্টিং মোমেন্ট ডেভেলপ হচ্ছে না, সেই পয়েন্টটাকে এক্সাক্ট সেই পয়েন্টটাকে আমি বলবো কি না শেয়ার সেন্টার। লাস্ট কোশ্চেন এসে গেছি, ফর ডাকটাইল মেটেরিয়াল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফেলিওর থিওরি ইজ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি, না শেয়ার স্ট্রেন এনার্জি থিওরি। সো ফর ডাকটাইল মেটেরিয়াল বলেছে, তো সবসময় ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু হবে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি। যদি এখানে বলতো ফর ব্রিটেল মেটেরিয়াল সেক্ষেত্রে কিন্তু হতো ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তাহলে ডাকটাইল মেটেরিয়াল থাকলে হবে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি, ব্রিটেল মেটেরিয়াল থাকলে হবে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি। তো আমাদের মক টেস্টের লাস্ট কোশ্চেন এখানে হয়ে গেল, এবং কারা কি মার্কস পেয়েছো সেটা হয়তো সবাই খাতায় নোট ডাউন করে নিচ্ছে, এবং কটা কোশ্চেন ভুল হলো তার উপর বেস করে 0.5 করে আমি যদি মাইনাস করি তাহলে অপটেন মার্কস কী এলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর নেক্সট মক টেস্ট হচ্ছে আমার হবে অন সয়েল মেকানিক্স সাবজেক্টের ওপর, এবং সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে।